হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা পড়ছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আজ 3 নম্বর ভিডিও। তোমরা নিশ্চয় আগের ভিডিওগুলো দেখে নিয়েছো। আর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম মনেরা সম্পর্কে, মনেরার টাইপস এবং এরপর প্রোটিস্টার টাইপস আমরা ডিসকাস করছিলাম। প্রোটিস্টার টাইপের বলতে আমরা কেবলমাত্র ডিসকাস করেছিলাম আগের ভিডিওটাতে যে স্লাইম মোল্ডের আগে পর্যন্ত অর্থাৎ ইউগ্লিনা ডিসকাস হয়নি, ডায়নোফ্লাজেলেট এবং ডায়াটম সম্পর্কে আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো এবং সেখান থেকে তোমরা নোট ডাউনও করে নিয়েছো। আজকের যে ভিডিওটা কেবলমাত্র স্টার্ট হচ্ছে, তোমার শুরু হবে ইউগ্লিনয়েড থেকে স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়া নিয়ে আমাদের পুরো প্রোটিস্টা শেষ এবং ফাইনাল স্টার্ট করে নেব, ঠিক আছে। আর আগের দিনের কিছু আমি কোয়েশ্চেন, মানে আগের যে কনসেপ্টটা পড়েছিলাম তার কিছু কোয়েশ্চেন লিখে নিয়ে রেখেছি। এগুলো প্রিভিয়াস ইয়ারেও কোয়েশ্চেনগুলো এসছে, দেখা যাক তোমরা এগুলো পাচ্ছ কিনা। পজ করে তোমরা কিন্তু একবার অ্যাটেম্প্ট করে দেখো, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি কোশ্চেন লেখা আছে, যে ইন হুইচ অর্গানিজম দ্য সেল ওয়ালস ফ্রম টু থিন ওভারল্যাপিং সেল হুইচ ফিট টুগেদার। সোপ বক্স বলতে পারো, এক কথায় সোপ বক্স ফিট টুগেদার, দুটো পাতলা পর্দা বা দুটো পাতলা কভার যারা একে অপরকে ওভারল্যাপ করছে, ঠিক আছে, তাদের নাম কি? বা কোন ধরনের কিংডম বা কোন ধরনের রাজ্যে বা কোন কারা এদের মধ্যে কেবলমাত্র এই ধরনের সেল তৈরি? ফার্স্ট ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ডস, ডায়নোফ্ল্যাজেলেটস অ্যান্ড ক্রাইসোফাইটস। তোমরা নিশ্চয়ই পড়েছো যে ক্রাইসোফাইটসের মধ্যে ডায়াটমসের মধ্যে দুটো সেল রয়েছে যারা একে অপরকে ওভারল্যাপ করে এবং এরা সাধারণত সেলুলোজ এবং সিলিকা দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে অপশন কি আসছে? ক্রাইসোফাইটসের মধ্যে কোনটা হবে? ক্রাইসোফাইটসের মধ্যে হবে ডায়াটম, ঠিক আছে। আরো ভালো হবে কি? ডায়াটমস। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তাহলে খুব যে ডিফিকাল্ট কোশ্চেন আসছে বিগত বছরগুলো সেইরকম কিন্তু না, ঠিক আছে। তোমরা একটু যদি ভালোভাবে এনসিআরটি পড়ো, স্যার এটা কি এনসিআরটিতে ছিল? হ্যাঁ, অবশ্যই আছে এনসিআরটিতে। দেখো তোমাদের হাতে আইনা এনসিআরটি আছে কিনা, বাট আমার হাতে একটা এনসিআরটি আছে। আর এনসিআরটির আমি একটা নতুন এনসিআরটি, এটা তোমার পৃষ্ঠ নম্বর বার করো 14 নম্বর, ঠিক আছে। এইখানে খুব সুন্দরভাবে লিখেছে, এই জিনিসটা লেখা আছে থিন ওভারল্যাপিং সেল। দেখো যদি দেখতে পাচ্ছ না তোমরা, বাট এখানে লেখা আছে থিন ওভারল্যাপিং সেল। The diatoms, the cell wall forms to thin overlapping cell which fit together as in a soap box. সোপ বক্সের মতো এদের দুটো ওভারল্যাপিং সেল আছে। এনসিআরটির বাইরে একটা কোশ্চেনও বাইরে আসবে না, হয় এনসিআরটির মধ্যে কনসেপ্টের মধ্যে জিজ্ঞাসা করবে বা লাইন বাই লাইন কিন্তু কোশ্চেন আসছে। বিগত বছরের কোশ্চেনগুলো বেশিরভাগ কলম এ কলম বিতে দিয়ে, মানে অর্থাৎ কলম ম্যাট্রিক্স টাইপ দিয়ে দিয়েছিল। আর যে কোশ্চেনগুলো বেশি বেশি আসছে সেগুলো হচ্ছে কেবলমাত্র স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন, অর্থাৎ অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, দেন তোমাদের বলতে হচ্ছে যে কোনগুলো ঠিক কোনগুলো মিথ্যা, ঠিক আছে। তো বেছে বেছে কোশ্চেনগুলো করতে হবে, ঠিক আছে। আরেকটা কোশ্চেন দেখো 2016 কোশ্চেনটা, যে ক্রাইসোফাইটস, ইউগ্লিনয়েডস, ডায়নোফ্ল্যাজেলেটস, স্লাইম মোল্ডস আর ইনক্লুড ইন। এই যে ক্রাইসোফাইটস, ইউগ্লিনয়েড, ডায়াটম, স্লাইম মোল্ড, এই যে 4 ধরনের কথা বললাম, তারা কোন রাজ্যের অন্তর্গত? মনেরা, প্রোটিস্টা, অ্যানিম্যালিয়া, ফাঞ্জাই, কোন? যদি তোমার এইগুলো নাম মানে মুখস্থ থাকে, ইউগ্লিনয়েডস বলো, ডায়নোফ্ল্যাজেলেটস প্লাস স্লাইম মোল্ড, এটা তো জানো তোমরা, তাই তো? তাহলে প্রথমটা দেখা মাত্রই তোমার অ্যান্সার কি হয়ে যাবে? প্রোটিস্টা। কোয়েশ্চেন দেখা মাত্রই অ্যান্সার করো। যতটা সময় তোমরা এই বায়োলজিতে বাঁচাতে পারবে অতটাই তুমি ইউজ করতে পারবে ফিজিক্স এবং কেমিস্ট্রি। তুমি ভাবো নিজেকে কোন এক্সামের জন্য প্রিপেয়ার করছো, নিট এক্সাম, যেখানে কম্পিটিশনের লেভেল হাই। সবাই এখন চায় নিজেকে অ্যাজ এ ডক্টর হিসাবে, তাই তো? সবারই স্বপ্ন হচ্ছে ডক্টর, কিন্তু সেই ডক্টরের মতো কাজ করা বা সেই ডক্টরের মতো যে আমাকে যে আমার স্বপ্নটা যতটা বড় হচ্ছে, সেই বড় হওয়ার জন্য যারা কাজ করতে হবে, সেই কাজটা কিন্তু আমরা করতে পারছি না, তাই তো? কাজ করতে পারছি না কারণ আমাদের মনোবল শক্তি খুবই কম। তোমরা যদি আজকে এই জিনিসগুলো টাইম নিয়ে নাও, এই টাইম ক্রাইসোফাইট, ইউগ্লিনয়েড, ডায়নোফ্ল্যাজেলেট এই সমস্ত পড়ে ভাবছো, তারপর অ্যান্সার দেখছো, দেন অনেকটা টাইম ম্যানেজমেন্ট কিন্তু দরকার, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকঠাকভাবে না হয়, নিট কিন্তু এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে না। তোমার জানা কোশ্চেনও
ছেড়ে আসতে হবে। এই জন্য বায়োলজিতে যত কোশ্চেনগুলো করার সময় যত টাইম তুমি মেনটেন করতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রিতে সেই সময়টুকু তোমার কিন্তু কাজে লেগে যাবে। এই জন্য বায়োলজি কী করো, ফাস্ট করো, বারবার রিভাইজ করো এনসিইআরটিতে এবং লাইন বাই লাইন কিন্তু মুখস্থ করো, ঠিক আছে। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে কেবলমাত্র শুরু করবো আমরা প্রকৃষা থেকে, ঠিক আছে। নিজেকে যতটা কাজে লাগাতে পারবে, এনসিইআরটি পড়ে পড়ে বারে বারে পড়ে পড়ে রিভাইজ করে লাইন বাই লাইন মুখস্থ করে টাইপস অফ কোশ্চেন রিভাইজ করে ততটাই কিন্তু তোমরা নিজেকে বেস্ট তৈরি করতে পারো, ঠিক আছে। তো নিজেকে তৈরি করার একটাই রাস্তা, বেশি করে কাজ করতে হবে। বেশি করে কি কাজ? বেশি করে পড়তে হবে, বেশি করে রিভাইজ করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেক দিন রিভাইজ করতে হবে। স্যার টাইম পাচ্ছি না, বা টাইম পাচ্ছ না সেটা আমাকে বলে লাভ নেই, তুমি নিজেকে বলো যে টাইম তোমার হচ্ছে, কোথাও তো একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপের মধ্যে তোমার টাইমগুলো চলে যাচ্ছে। সেই ব্ল্যাক হোলটা হতে পারে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, বা তোমার বন্ধু হতে পারে। এই যে ব্ল্যাক হোলটা, সেই ব্ল্যাক হোলটা খুঁজে বার করো, ওটাকে স্টপ করো আজই স্টপ করো, কারণ তোমার স্বপ্ন যেহেতু অনেক বড়, তাই কাজটাও কিন্তু তোমাকে অনেক বড় করতে হবে, ঠিক আছে। আজকে দেখো যেটা শুরু করব সেটা হচ্ছে ফার্স্ট ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েড যে পয়েন্টগুলো আমি আলোচনা করব সেইগুলোই কিন্তু তোমাদের এনসিইআরটিতে দিয়েছে, সেইগুলোই কিন্তু এনসিইআরটিতে স্পষ্টভাবে দিয়েছে। ইউগ্লিনয়েডস কার অন্তর্গত? প্রোটিস্টার অন্তর্গত। ইউগ্লিনয়েডস প্রোটিস্টার অন্তর্গত। আচ্ছা, প্রোটিস্টা যদি অন্তর্গত হয় তাহলে তোমরা তো এখান থেকে বলতে পারো ইউগ্লিনয়েডস অটোট্রপ না হেটেরোট্রপ, বা ইউগ্লিনয়েডস প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক, ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, ঠিক আছে। সবগুলো কিন্তু কনসেপ্ট জেনারেট হয়ে যাবে তোমাদের যদি প্রোটিস্টার কনসেপ্ট জেনারেট থাকে। যেন ফার্স্ট ক্লাসটা অবশ্যই কিন্তু তোমরা অ্যাটেম্প করো, যদি না করে থাকো অবশ্যই গিয়ে করো। তো ফার্স্ট ইউগ্লিনয়েড যদি ক্যারেক্টার বলি, তো ইউগ্লিনয়েড এর ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে যে এরা হচ্ছে এক ধরনের ইউক্যারিওটিক এরা ইউগ্লিনয়েডস। আচ্ছা, ইউক্যারিওটিক এককোষী না বহুকোষী? না এককোষী। ইউনিসেলুলার এককোষী। আচ্ছা, এদের যে মোড অফ নিউট্রিশন ভেরি ইম্পর্টেন্ট। অনেক তোমরা প্র্যাকটিস সেটে এই কোশ্চেনটা কিন্তু পেয়ে যাবা, যে মিক্সোট্রপ শো করে কোন ধরনের প্রোটিস্টা? মিক্সোট্রপ, মিক্সিং টাইপ। মোড অফ নিউট্রিশন যদি দেখো ইউগ্লিনয়েডস, তাহলে এটা সাধারণত দুই ধরনের নিউট্রিশন শো করে। একটা হচ্ছে অটোট্রফ যারা নিজের খাবার নিজে তৈরি করে উইথ হেল্প অফ লাইট, অর্থাৎ আলোর সাহায্যে। আলোকে আমরা কি বলি? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করে? গাছে যেমন খাবার তৈরি করে, ইউগ্লিনয়েডসও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, বা এরা ফটো অক্সিজেনিক করে থাকে নিউট্রিশন, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এছাড়াও এরা হেটারোট্রপ হিসাবেও কাজ করে। হেটারোট্রপ কখন করবে? না উইথআউট লাইট, যখন অন্ধকার হয়ে যাবে, উইথআউট লাইটে বা লাইটের অ্যাবসেন্সে ওরা নিজেকে কেমনভাবে আচরণ করবে? হেটারোট্রপস। তাহলে ইউগ্লিনয়েডস অটোট্রপ, কিন্তু লাইটের অ্যাবসেন্সে, লাইট যদি না থাকে তাহলে সেই সময় তারা দেখে তো বেঁচে থাকতে হবে, তাহলে সেই সময় তারা কি করবে? হেটারোট্রপ আচরণ করবে, পরভোজী আচরণ করবে, ঠিক আছে। তোমরা যেমন আমি বলছি যে তোমরা যদি মোবাইলের প্রতি একটু বেশি আসক্ত হও, তাহলে যদি বাবা মা থাকে কাছে, তাহলে কি হবে? না মোবাইল তুমি দূরে সরিয়ে দেবে, পড়তে শুরু করবে। যখনই তোমার মা বাবা সরে যাবে তো আবার মোবাইলটাকে নিয়ে নেবে, তাই তো? তাহলে মিক্সিং টাইপ হয়ে যাচ্ছে। একই ধরনের আমাদের ইউগ্লিনয়েডস যারা কেন মিক্সোট্রপ শো করে, ঠিক আছে। মিক্সোট্রপ, ঠিক আছে। মিক্সোট্রপ কিন্তু শো করে কে? ইউগ্লিনয়েডস, বা এক্সাম্পলে বলতে পারো ইউগ্লিনা। কি বলতে পারো? ইউগ্লিনা, ঠিক আছে। ইউগ্লিনা কি এক ধরনের এককোষী ইউক্যারিওটিক সেল। আচ্ছা, এদের কি ফ্ল্যাজেলা আছে? হ্যাঁ, ফ্ল্যাজেলা আছে। সিলিয়া আছে? সিলিয়া আছে। অ্যারেঞ্জমেন্ট কত স্যার? 9+2 অ্যারেঞ্জমেন্ট। আর এদেরকে পিগমেন্ট থাকবে? পিগমেন্টটা পড়ে দিই আমি।
ভাবো লাইটের প্রেজেন্সে ও কিন্তু খাবার তৈরি করছে, তো খাবার তৈরি করছে অ্যাজ ওয়েল অ্যাজ কি হচ্ছে অক্সিজেনিক, আমি বলেছিলাম অক্সিজেনিক, যারা অক্সিজেন রিলিজ করতে পারে তারা জলকে ডিভাইড করতে পারে, জলকে লাইসিস করতে পারে, জলকে ব্রেকডাউন করতে পারে, জলকে ভাঙতে পারে। তো জলকে ভাঙার জন্য একটা সিস্টেম দরকার, সেই সিস্টেম হচ্ছে পিগমেন্ট সিস্টেম 2। ফটো সিস্টেম 2 কেবলমাত্র প্রেজেন্ট রয়েছে ক্লোরোফিল এর মধ্যে। তাহলে যদি ইউগ্লিনয়েডস ফটো অক্সিজেনিক হয়ে থাকে তাহলে কি এর ক্লোরোফিল এ প্রেজেন্ট থাকবে না? হ্যাঁ থাকবে স্যার, কারণ আপনি বলছেন অক্সিজেনিক, দ্বারা অক্সিজেন বাই প্রোডাক্ট হিসাবে রিলিজ করে উইথ হেল্প অফ উইথ ব্রেকডাউন অফ ওয়াটারের ব্রেকডাউন করে ওয়াটারকে লাইসিস ঘটিয়ে তারা কিন্তু অক্সিজেন রিলিজ করতে পারে, কারণ এদের মধ্যে পিগমেন্ট সিস্টেম 2 ইজ প্রেজেন্ট। পিগমেন্ট সিস্টেম 2 প্রেজেন্ট আছে, পিগমেন্ট সিস্টেম 2 ইজ প্রেজেন্ট, সো এখানে ক্লোরোফিল এরও কিন্তু প্রেজেন্স থাকবে। বোঝা গেল? নেক্সট দেখো ইউগ্লিনয়েডস থেকে আর যদি বিশেষ করে কোশ্চেন আসবে তাহলে এর পিকচারটা কিন্তু তোমরা দেখতে পারো। এনসিইআরটি তো পড়ে নেবো আমরা, ঠিক আছে, সঙ্গে আমি বলেছি কিন্তু খাতা পেন আর নোটবুক আর একটা এনসিইআরটি কিন্তু অবশ্যই দরকার। এনসিইআরটি যদি না থাকে ফোনে এনসিইআরটি তো অ্যাভেলেবল, ফোনে ওই গেমটা না রেখে ওই এনসিইআরটির অ্যাপটা রাখো, অনেকটা সুবিধা দেবে। যখন তোমার বাইরে যাবে বা টোটোর মধ্যে যাবে বা কোনো কিছু যাবে তখন তোমার কিন্তু সঙ্গে সঙ্গে তোমার বইটা খোলার দরকারও নেই। অনেকে লজ্জাও লাগে জানো তো, যে বাসে ঘাটে বইটা খুলতে অনেকে লজ্জা লাগে, আচ্ছা বই খুলবো তাহলে কেমন সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, এরকম কিন্তু কিচ্ছু না। সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, নিজে যদি বইটা খুলতে ইচ্ছে না করে ফোনটা খুলতে তো ইচ্ছা করে, ফোনের মধ্যে অ্যাপটা রাখতে পারো, তো অ্যাপ দেখে দেখে তুমি পড়তে পারো, যদি পড়ার ইচ্ছে হয় তো সব জায়গায় পড়তে পারো, ঠিক আছে। আর এটাই বলছি যে কাজ যদি না করো, যদি তুমি সংগ্রাম না করো তাহলে অবশ্যই কোনোদিনই তুমি জয়ী হতে পারবে না। তো সংগ্রামটা চালিয়ে যেতে হবে, কারণ তোমাদের স্বপ্নটা অনেক বড়, স্বপ্ন সত্যি অনেক বড়। ডক্টর বা নিজের নামের আগে ডি আর লেখাটাও কিন্তু খুবই কঠিন এই কম্পিটিশনের সময় যেখানে 25 লাখ কম্পিটিটর তোমাদের সঙ্গে এক্সামিনেশন দেবে। তো তাদের সঙ্গে তোমার কি পার্থক্য হবে, যে তুমি ভিডিওটা দেখছো সেই তাদের সঙ্গে তোমার কিছু পার্থক্য থাকা দরকার, যে তুমিও সেই শর্ট দেখে টাইমটা শেষ করে দিচ্ছ, তারাও শর্ট দেখছে না, তারা হয়তো কোনো অন শর্ট দেখছে, তারা শর্ট না দেখে অন শর্ট দেখছে, যেখান থেকে কিছু ওরা নলেজ গেন করছে। তো ঠিক আছে, তুমি যেখানে ভিডিওগুলো দেখো বাট নলেজ গেন করো, যেখানে তোমার কিছু কাজে লাগবে এনসিইআরটি পড়ো বা অ্যাপও ডাউনলোড করতে পারো এনসিইআরটি, সেখান থেকে কিন্তু তোমরা অনেক নলেজ গেন করতে পারো, ঠিক আছে। টাইমটাকে এইভাবে হেলাফেলায় কিন্তু কাটায়ও না, ঠিক আছে, টাইমের মূল্য অনেক। বার করে নাও এনসিইআরটি, ইউগ্লিনয়েড আমরা পড়বো। এনসিইআরটির বলেছিলাম হাইলাইটার থাকলে আরও ভালো, তাহলে একসঙ্গে আমাদের হাইলাইটারও কাজ করে দেবে। এই যে ছবি দেখতে পাচ্ছ সেই ছবিটাই মানে পুরোটা চিহ্ন করে নেবে যে এরকম ছবি কার, ইউগ্লিনার। আচ্ছা ইউগ্লিনয়েডস কি আমি বলে দিই, মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার। হ্যাঁ বলেছিলাম যে প্রোটিস্টটা পড়ার আগে 3টে জিনিস নিজেকে প্রশ্ন করবে, কি কি থাকে কোথায়, খায় কি, জনন কিরকম, আর এর উদাহরণ বা ক্লাসিফিকেশন। কি কি থাকে কোথায়, সেল কেমন, কোষের গঠন কেমন, জনন কি করে, আর পুষ্টি খায় কিভাবে, অন্যের খাবার কেড়ে খায় না নিজের খাবার নিজে তৈরি করে। এই 4টে জিনিস সব জায়গায় সমস্ত কিংডমে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। থাকে কোথায় মনেরা, সব জায়গায় থাকে। থাকে কোথায় প্রোটিস্টা, জলে থাকে। কোন জলে থাকে, অ্যাকোয়াটিক না অ্যাকোয়াটিক থাকে। আচ্ছা কোন জলে থাকে, নোনা জলে না মিষ্টি জলে, দুটো জলেই থাকে। কেবলমাত্র নোনা জলে থাকে কোন ধরনের প্রোটিস্টা, ডায়নোফ্ল্যাজিলেটস, তাই তো, মোস্টলি ম্যারাইন। একই রকম ভাবে মোস্টলি বা সব থেকে বেশি ইউগ্লিনয়েড যেটা পাওয়া যায় সেটা মেজরিটি অফ দ্য ইউগ্লিনয়েডস প্রেজেন্ট ইন ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাগনেন্ট ওয়াটার। এনসিইআরটিতে কিন্তু দিয়েছে, আশা করি দেখো স্ট্যাগনেন্ট ওয়াটার দিয়েছে। মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার অর্গানিজম ফাউন্ড ইন স্ট্যাগনেন্ট ওয়াটার। বদ্ধ জলে কিন্তু এরা অবস্থান করে, কারা, ইউগ্লিনয়েডস। বদ্ধ জল কেমন, সমুদ্রের না মানে মিষ্টি জল না নোনা জল, মিষ্টি জল, ফ্রেশ ওয়াটার। স্টেড অফ দ্য সেল অল দে হ্যাভ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিসেল। এদের কিন্তু সেলুলোজ থাকে না। আগের দুটো তুমি দেখো ডায়াটমস, দেখো ডায়াটমসের মধ্যে কি ছিল, সিলিকা ছিল, সেলুলোজ ছিল। তারপরে দেখো ডায়নোফ্ল্যাজিলেট ছিল, 4টে সেল অল ছিল, অর্থাৎ 4টে প্লেট ছিল, সেই প্লেটের মধ্যে দুটো ফ্ল্যাজেলা নিয়ে গেছিল, একটা ট্রান্সভার্স সেকশন একটা লঙ্গিটিউডিনাল সেকশন। দুটো সেকশনে কিন্তু ফ্ল্যাজেলা গিয়েছিল, দুটোই কেমন ছিল,
ইকুয়াল ছিল। ইউগ্লিনয়েডের ক্ষেত্রে দুটোই ফ্ল্যাজেলা পাবো, বাট এরা আনইকুয়াল হবে। এদের যে ফ্ল্যাজেলা সেটা এপিক্যাল পার্টি থেকে স্টার্ট হবে, এপিক্যাল পার্টি, ঠিক আছে, এটা মনে রাখো। আর এদের সেল অল থাকে না, সেল অলের পরিবর্তে এক ধরনের প্রোটিন থাকে, সেটা হচ্ছে পেলিসেল। ভেরি 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 ইম্পর্টেন্ট। দ্য রিচ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিসেল হুইচ মেক দেয়ার বডি ফ্লেক্সিবল। বডিকে ফ্লেক্সিবল করতে সাহায্য করে এই ধরনের প্রোটিন। কোশ্চেনে আসতে পারে যে উইচ কিংডম হ্যাভ প্রোটিন রিচ লেয়ার পেলিসেল। পেলিসেল কোন ধরনের রাজ্যে পাওয়া যায়? পেলিসেল তাহলে কেবলমাত্র পাওয়া যায় প্রোটিস্টা রাজ্যে। প্রোটিস্টা রাজ্যের কোথায়, কোন গ্রুপে? না তুমি বলতে পারো ইউগ্লিনয়েডসের মধ্যে। ইউগ্লিনয়েডসের মধ্যে পেলিসেল পাওয়া যায়, যেটা একটা প্রোটিন সমৃদ্ধ অংশ, ঠিক আছে। যারা নিজেকে কেন ওটা রাখা হয়েছে, কারণ ও ফ্লেক্সিবল হওয়ার জন্য, ঠিক আছে, ফ্লেক্সিবল সাহায্য করে। দে হ্যাভ টু ফ্ল্যাজেলা, শর্ট অ্যান্ড লং। ভেরি ইম্পর্টেন্ট। আগে ডায়নোফ্ল্যাজেলেট ছিল, দুটো ইকুয়াল ছিল, দুটো এপিক্যাল পার্টে ছিল, ঠিক আছে, একটা ট্রান্সভার্স আর একটা লঙ্গিটিউডিনাল। নেক্সট দেখো, থ্রু দে আর ফটোসিনথেটিক ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। সূর্যের উপস্থিতি তারা কিন্তু অটোট্রপ হিসেবে কাজ করে। when they are photosynthetic presence of night, when deprive the sunlight they behave like a heterotrophs. যদি লাইট চলে যায়, লাইট চলে গেলে কেমন হবে? হেটারট্রপস হিসেবে কাজ করবে। বাই প্রিডেটিং অফ দ্য আদার স্মলার অর্গানিজম। খায় কিভাবে? না অন্য কোনো প্রিডেটিং করে, অর্থাৎ অন্য কারো শিকার করে, ঠিক আছে। Interestingly, the pigment of the euglena are identical to this present in the higher plants. Example, euglena. Identical to those present in higher plant. Higher planter pigment কি পাওয়া যায়? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড পাওয়া যায়। তো এদের ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায়, তো এই লাইনটাও কিন্তু, লাস্টের লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, মোটামুটি। আর এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, খুবই সহজ। আর একবার আমি বলে দিচ্ছি, আর একবার মনে করে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে মনে করো, ঠিক আছে। কি না, ইউগ্লিনয়েডস কার অন্তর্গত? প্রোটিস্টা। থাকে কোথায়? জলে থাকে। কোন জলে? মিষ্টি জলে। প্রবাহ জলে না বদ্ধ জলে? বদ্ধ জলে। আচ্ছা, এরা খায় কিভাবে? এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে? হ্যাঁ স্যার, এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কারণ এদের ক্লোরোফিল প্রেজেন্ট আছে, কারণ হায়ার প্ল্যান্টের সঙ্গে একটা আইডেন্টিক্যাল বা সিমিলারিটিস রয়েছে, ঠিক আছে, আইডেন্টিক্যাল বা সিমিলারিটিস রয়েছে। কাদের ক্ষেত্রে? হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে। এরা ফটোসিনথেসিস করতে পারে? হ্যাঁ করতে পারে। এরা অক্সিজেনিক না অ্যানঅক্সিজেনিক? এরা অক্সিজেনিক, কারণ এদের মধ্যে পিগমেন্ট সিস্টেম 2 প্রেজেন্ট আছে, কারণ ক্লোরোফিল এ প্রেজেন্ট আছে তাই, ঠিক আছে। উদাহরণ কি হতে পারে? ইউগ্লিনা। আচ্ছা, এদের কি সেল ওয়াল থাকে? না, সেল ওয়ালের পরিবর্তে একটা প্রোটিন রিচ লেয়ার থাকে, যার নাম হচ্ছে পেলিকল বা পেলিসেল বলতে হবে, কারণ এটা ফ্লেক্সিবল করার জন্য। এদের দুটো আইডেন্টিক্যাল না, এদের দুটো আনইকুয়াল ফ্ল্যাজেলা দেখতে পাওয়া যায় এপিক্যাল পার্টে, একটা শর্ট আর একটা লং। এই তো শেষ, ইউগ্লিনার শেষ। এরপর শুরু করবো ডাইনোফ্ল্যাজেলেটস। ডাইনোফ্ল্যাজেলেট এরকম ভাবে পড়বো আমরা। থাকে কোথায়, খায় কি, আর এদের মোড অফ রিপ্রোডাকশন। এদের মোড অফ রিপ্রোডাকশন বলতে পারো ফিজনের সাহায্য করতে পারে, ঠিক আছে, যেটি তোমাদের নেই। বাট হায়ার প্ল্যান্টে যেটা লাস্ট লাইনটা পড়ালাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবো কিন্তু জিনিসগুলোকে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করো, হাইলাইটার দাও, প্রত্যেকটা জিনিসকে পারলে এনসিআরটিতে নোট ডাউন করে নাও। যদি এনসিআরটি না থাকে তো ফোন তো আছে, ইউটিউব দেখছো তো ফোন তো থাকবে নিশ্চয়ই। তো ইউটিউব এই ভিডিওটি দেখার পর তোমরা কিন্তু একবার অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু এনসিআরটি পড়তে পারো, ঠিক আছে। তো ইউগ্লিনাস আমরা শেষ করলাম। নেক্সট শুরু করবো আমরা স্লাইম মোল্ড। আচ্ছা, শুরু করি। স্লাইম লেয়ার মানে জানোই তোমরা, স্লাইম লেয়ার মানে হচ্ছে লুজলি কানেক্টেড বা লুজলি টিস্যু বলতে পারো। স্লাইম মোল্ড কি ধরনের প্রোটিস্টা? স্লাইম মোল্ড একটা স্যাপ্রোফাইটিক প্রোটিস্টা। কি? স্যাপ্রোফিটিক। এদের যে মোড অফ নিউট্রিশন যদি বলা হয়, ঠিক আছে, তো এদের মোড অফ নিউট্রিশন হচ্ছে স্যাপ্রোফিটিক, কারণ এগুলো আগে আমরা পড়ে নিয়েছি অলরেডি একবার, ঠিক আছে, স্যাপ্রোফাইট বা স্যাপ্রোফিটিক বলতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, স্লাইম মোল্ডের আর একটা আমি বলি, এদের মোড অফ রিপ্রোডাকশনটা এক্সাম্পল মানে ইম্পর্টেন্ট। স্লাইম মোল্ড কেমন হয়? স্লাইমের মতো হয়, ধরো এইগুলো সব স্লাইম মোল্ড, ভালো করে দেখে নাও। হ্যাঁ, এদের নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ থাকবে, এরা তো ইউক্যারিওটিক, তো নিউক্লিয়াস তো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকবে, অবশ্যই ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকছে। এই এক একটাকে নাম কি বললাম? এই এক একটির নাম হচ্ছে স্লাইম মোল্ড।
এই এক একটার নাম হচ্ছে স্লাইম মোল্ড। এরা কি করে, এরা কি করে যখন খাবার থাকে, এরা থাকে কোথায়, এরা অর্গানিক খাবার খায়, বলতে পারো পাতার মধ্যে দিয়ে পাওয়া যায়, ঠিক আছে, বা তোমার টুইগের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এদের মধ্যে পাওয়া যায়। আমি ইনসাইটটি পড়ে নেবো, সেখানকার কেবলমাত্র জিনিসগুলো জানবো। এরা কি করে ভালো করে বুঝে নাও, এই স্লাইম মোল্ডগুলো যখন খাবার পায়, খাবার পায় তখন কি করে এরা, তখন কি করে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু লিখতে পারো, যদি অনুকূল অবস্থা হয়, ফেভারেবল কন্ডিশন হয়। আচ্ছা বলো দেখি যে আমাদের ফেভারেবল কন্ডিশন কি, আমাদের ফেভারেবল একটা ছাত্রের আমি কথা বলছি, একটা হোস্টেলের ছাত্রের ফেভারেবল কন্ডিশন হচ্ছে যদি সে একটা ফোন পেয়ে যায়, যদি ও বসে বসে নেটফ্লিক্সে সিনেমাগুলো দেখতে পায় আর ও খাবার খেতে পায়, ঠিক আছে, চিপস টিপস, তাহলে তার ফেভারেবল কন্ডিশন। যদি তাকে পড়তে বলে, আনফেভারেবল কন্ডিশন, সে পড়তে চায় না কিন্তু সে ডাক্তার হতে চায়, এরকম হয় না। একই রকমভাবে স্লাইম মোল্ড যখন ফেভারেবল কন্ডিশন পায়, স্লাইম মোল্ড কেমন, স্লাইম মোল্ডের ফেভারেবল কন্ডিশন হচ্ছে যদি খাবার, যদি খাবার প্রেজেন্ট থাকে, যদি খাবার প্রেজেন্ট থাকে, তাহলে সেটা তাদের ক্ষেত্রে কেমন কন্ডিশন হবে, ফেভারেবল, ফেভারেবল কন্ডিশন বা অনুকূল অবস্থা। তখন এরা কি করে, সেভারেল ফিট অফ প্লাজমোডিয়াম তৈরি করে, সেভারেল ফিট অফ প্লাজমোডিয়াম তৈরি করে। এগুলো অনেকগুলো নিউক্লিয়াস, কারণ অনেকগুলো স্লাইম মোল্ড মিক্সড ওয়ে এই জিনিসটা তৈরি করে, ঠিক আছে। বুঝতে পারলা কি বুঝতে পারলা জানি না, বাট আবার বলে দিচ্ছি আর একবার, এক একটি হচ্ছে স্লাইম মোল্ড, বুঝতে পারলাম। এখন যখন এই খাবারগুলো, যখন তার কাছে খাবার প্রেজেন্ট থাকে, ধরো স্লাইম মোল্ডের কাছে খাবার প্রেজেন্ট আছে, তো স্লাইম মোল্ডের কাছে যখন খাবার প্রেজেন্ট আছে তখন কি করবে, এরা কি করবে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা বড় বা সেভারেল ফিট স্ট্রাকচার তৈরি করতে পারে। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। কি বললাম, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আচ্ছা স্যার, প্লাজমোডিয়াম ভাইভাক্স কি এই প্লাজমোডিয়ামের সঙ্গে যুক্ত? না। আমি যদি বলি যে রাম হয় গাধা, বা বলে দিই যে ধরো ধরো একটা নাম বলে দিই, যেমন আমরা যখন ক্লাসে নিই, অফলাইন ক্লাসে যখন করি, তখন বলি না যে এই ছেলেটা একদম গাধা ছেলে, একদম গাধা ছেলে, কিচ্ছু পড়াশোনা করে না, ঠিক আছে, তাহলে কি ওই ছেলেটা গাধা, ওর কি 4টে পা হয়ে যায় সঙ্গে সঙ্গে? এরকম তো হয় না। গাধাটা কেন বলছি, কারণ তার আচরণের জন্য, কারণ সে পড়া করেনি, তাই ওকে বলছি তুই যে গাধা হয়ে গেছিস, তুই তো গাধার মতো পড়ছিস না, ঠিক আছে। একই রকম ভাবে প্লাজমোডিয়ামের এটা হচ্ছে অবস্থান, আর যে প্লাজমোডিয়ামের কথা বলছি ওটাতে একটা প্রোটোজোয়া, ঠিক আছে, সেটা না, আর এটা হচ্ছে তার একটা অবস্থা। এইরকম অবস্থাকে আমি কি বলবো, প্লাজমোডিয়াম বলবো, স্টেজটাকে আমি কি বলবো, প্লাজমোডিয়াম হতে পারে। আর এটা কত হতে পারে না, সেভারেল ফিট হতে পারে, সেভারেল ফিট হতে পারে। যত যত খাবার প্রেজেন্ট থাকবে ও আস্তে 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 কি হবে, বাড়তে শুরু করবে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যদি খাবার না থাকে স্যার, তখন কি হবে। এবার ধরো ও খাবার আছে, বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, অনেক বড় হলো অনেক বড় হলো অনেক বড় হলো, সেভারেল ফিট হয়ে গেল। এবার খাবার শেষ, তাহলে এবার ওকে তো মানে লাইফ সার্ভাইভ করতে হবে, তখন ও কি করে করবে, ও নিজের স্ট্রাকচারটাকে বড় করে নিয়েছে, এবার ওকে সাস্টেন করতে হবে, নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সময় সে কি করবে, খুব সুন্দর জিনিস, তখন এ কি করবে প্লাজমোডিয়াম, তখন এই প্লাজমোডিয়াম কি করবে, নিজেকে কনভার্ট করবে কিসে, ফ্রুটিং বডিতে। কি করবে, ফ্রুটিং বডি। তো ধরো এটা প্লাজমোডিয়াম পড়ে আছে, এটা প্লাজমোডিয়াম, এটা প্লাজমোডিয়াম, এটা সব নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস। তো এরা কি করবে, ফ্রুটিং বডি তৈরি করবে। আমি এটা এখানে লিখে নিচ্ছি সেভারেল ফিট, এটা সেভারেল ফিট করতে পারে, ঠিক আছে, সেভারেল ফিট। ও কি করবে, এবার এখান থেকে ফ্রুটিং বডি ডেভেলপ করবে। স্যার ফ্রুটিং বডি জিনিসটা কি বলে দিচ্ছি আমি, এটা কি করবে, এরকম টাওয়ারের মতো, এই যে টাওয়ার উঁচু উঁচু, ফ্রুটিং বডি ডেভেলপ করবে, ফ্রুটিং বডি, ঠিক আছে। এগুলো কি করবে,
ফ্রুটিং বডি ডেভেলপমেন্ট করবে। এগুলো হচ্ছে ফ্রুটিং বডি। কখন কখন ইম্পর্টেন্ট আনফেভারেবল কন্ডিশনে, আনফেভারেবল কন্ডিশনে, আনফেভারেবল কন্ডিশনে, যখন খাবার শেষ, তাকে সাস্টেন করতে হবে, তাকে বাঁচিয়ে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, সেই সময় নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখবে কি করে? ফ্রুটিং বডি তৈরি করে। এর নাম কি? ফ্রুটিং বডি, ফ্রুটিং বডি। আচ্ছা ফ্রুটিং বডি করে কি করবে? ফ্রুটিং বডি ডেভেলপমেন্ট করার পর, আচ্ছা প্লাজমোডিয়াম করলো অনেক, সেভারেল ফিড তৈরি করলো, ঠিক আছে, সেভারেল ফিড তৈরি করার পর এই যে ফ্রুটিং বডিগুলো ডেভেলপমেন্ট করা হলো, এর এপিক্যাল পার্টে কি তৈরি হবে? স্পোর তৈরি হবে। কি হবে? স্পোর, 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 এগুলো ভাবে কি তৈরি করবে? স্পোর তৈরি করবে, এরকম ভাবে স্পোর তৈরি করবে, ঠিক আছে, স্পোর তৈরি করবে, এগুলোর নাম হচ্ছে স্পোর, স্পোর তৈরি করবে। এটা প্লাজমোডিয়াম। দেন ও কি করলো? ডেভেলপমেন্ট করলো ফ্রুটিং বডি, আর ওপরে কি করলো? স্পোর রাখলো। এবার যখন বাতাস বইবে তখন এই স্পোরগুলো কি হবে? ডিসপার্স হবে, সেখান থেকে খসে খসে চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার যখন ও খাবার পাবে তখন কি তৈরি করবে? নিজেকে আবার স্লাইম মোল্ডে। তাই এটা একটা সাইকেল বলতে পারো, এটা একটা সাইকেল বলতে পারো স্লাইম মোল্ডকে। না স্লাইম মোল্ডকে যদি খাবার দাও প্লাজমোডিয়াম করবে, যদি খাবার ছিনিয়ে নাও ফ্রুটিং বডি তৈরি করবে, বাট নিজেকেও সাস্টেন করবে, নিজেকেও সারভাইভ করতে পারবে, নিজেকেও সারভাইভ করার ক্ষমতাটুকু অর্জন করেই নিয়েছে যে যদি আমাকে খাবার দাও আমি প্লাজমোডিয়াম, আমি আমার রাজত্বটা বাড়াবো, আমি আমার ফেভারেল ফিড তৈরি করব। আর যদি খাবার কেড়ে নাও ডোন্ট ওয়াই, খাবার তো আমি আজ নয় কাল তো পাবো, এর জন্য কি করব? আমি আমার সেনাবাহিনীগুলো তৈরি করে দিই, স্পোর তৈরি করি, রেণু তৈরি করি, যে রেণুগুলো বাতাসের সাহায্যে চারিদিকে ছড়িয়ে পড়বে, আর যখন খাবার পাবো তখন আবার আমরা স্লাইম মোল্ড তৈরি করব। তো এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল। তো স্লাইম মোল্ড, প্লাজমোডিয়াম, ফ্রুটিং বডি, স্পোর অ্যান্ড স্লাইম মোল্ড, ঠিক আছে। এটা তোমরা নোট ডাউন করো, শর্টে আমরা খুব সুন্দরভাবে একটা লিখে নিচ্ছি, এই জিনিসগুলো আমরা এবার লিখিতভাবে লিখে নেব, ঠিক আছে। আর তারপরে আমরা এনসিইআরটিতে পড়ে নেব, ঠিক আছে। খুব জলদি কিন্তু নোট ডাউন করে নাও, এগুলো পজ করে নোট ডাউন করে নাও, ঠিক আছে। ওকে, দেখো এবার দেখো স্লাইম মোল্ড এর পিকচার দিয়ে দিয়েছে, অপশন সি, সি নম্বরে অনেকগুলো নিউক্লিয়াস দিয়েছে, এটা প্লাজমোডিয়াম স্ট্রাকচার, প্লাজমোডিয়াম স্ট্রাকচার দেখে নাও এবার। স্লাইম মোল্ড বলছে স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফিটিক প্রোটিস্টা। ইম্পর্টেন্ট, দ্য বডি মুভস অ্যালং ডিকেনিং টুইগ অ্যান্ড লিভস ইনগালফিং অর্গ্যানিক ম্যাটেরিয়াল। অর্গ্যানিক ম্যাটেরিয়ালকে কিন্তু তারা ইনগালফ করে, খেয়ে ফেলে। কারা খাইয়ে ফেলবে? এই স্লাইম মোল্ড। যখন ওই পাতাটাকে খেয়ে 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 ফেলবে তখন নিজেকে কি তৈরি করবে? প্লাজমোডিয়াম। ওকে, ওটাই বলেছে দেখো, দ্য ইনগালফিং অর্গানিক ম্যাটেরিয়াল আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফর্ম অ্যান এগ্রিগেশন কল প্লাজমোডিয়াম। এগ্রিগেশন, যখন স্লাইম মোল্ডগুলো একসঙ্গে জড়ো হবে, স্লাইম মোল্ডগুলো যখন একসঙ্গে জড়ো হবে তখন যে স্ট্রাকচার তৈরি করবে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম বুঝাতে পারছি তো? এনসিইআরটিতে সেটাই লিখেছে, মে গ্রো অ্যান্ড স্প্রেড ওভার সেভারেল ফিট, সেভারেল ফিট গ্রো করতে পারে। নেক্সট বলছে ডিউরিং আনফেভারেবল কন্ডিশন, যদি আনফেভারেবল কন্ডিশন চলে আসে, যদি পাতা শেষ হয়ে যায় সেই সময় কি করবে? সেই সময় তারা কি করবে? বিয়ারিং প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ফ্রম ফ্রুটিং বডি, কি করবে? ফ্রুটিং বডি ডেভেলপমেন্ট করবে এবং তার এপিক্যাল পার্টে কি তৈরি করবে? স্পোর তৈরি করবে, এপিক্যাল পার্টে স্পোর তৈরি করবে, রেণু তৈরি করবে। আর এগুলো কি হবে? বিয়ারিং স্পোর অ্যাট দ্য টিপস, কোথায়? টিপস বা এপিক্যাল পার্টে বলতে পারো, একদম অগ্রভাগ কার? ফ্রুটিং বডি। দ্য স্পোর পজেস ট্রু ওয়াল, দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স। মেনি ইয়ার্স, যতদিন না খাবার আসছে ততদিন কিন্তু এরা নিজেকে সাস্টেইন করে রাখতে পারে। যেদিনকে সে খাবার পেয়ে যাবে তারা আবার গ্রো করতে শুরু করবে, আবার নতুন থেকে স্টার্ট করবে স্লাইম মোল্ড, ঠিক আছে। তাহলে তুমি কেন ফেলিওর হয়ে গেলে কেন তোমার মন খারাপ হয়? একটা দেখো স্লাইম মোল্ড যে আমাদের থেকে লাখ লাখ গুণের লোয়ার অর্গানিজম,
মনেরার পর প্রোটিস্টার মধ্যে স্যাপ্রোফিটিক ফ্লাইং মোল্ড, আমাদের থেকে লোয়ার অর্গানিজম হওয়া সত্ত্বেও নিজের জিডটা কিন্তু ধরে রেখেছে। দেখো নিজের জিডটা ধরে রেখেছে, সে তাকে যদি আনফেভারেবল কন্ডিশন দিয়েও দেওয়া হয়, সে নিজেকে স্পোর তৈরি করে সাস্টেন করতে পারে মেনি ইয়ার্স, আর যেদিনকে সে খাবার পাবে সেদিনকে সে আবার কিন্তু স্লাইম মোল্ড তৈরি করতে পারবে, তাহলে নিজেকে ওরা বাঁচিয়ে রেখেছে, কারণ তাদেরকে বাঁচিয়ে থাকতে হবে কার জন্য? স্পোরের জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশনস দ্য স্পোর্স আর ডিসপার্স বাই এয়ার কারেন্টস। এটা ইম্পর্টেন্ট, ওয়াটার না এয়ার, এখান থেকে কোশ্চেন আসে, আমি লিখেও দিয়েছি যে এয়ার কারেন্টের সাহায্যে কিন্তু এরা বার হয়ে যাবে। ঠিক আছে, এরা এয়ার কারেন্টের সাহায্যে বার হয়ে যাবে, অর্থাৎ বাতাসের সাহায্যে এরা চারদিকে ছড়িয়ে পড়বে, এবং যখন এরা খাবার পেয়ে যাবে তখন আবার এরা কিন্তু গ্রো করতে শুরু করবে। তো এটা স্লাইম মোল্ড। ঠিক আছে, তো তোমরা কি করো, পজ করো, লিখে নাও পুরোটা, আর আমি একটা ছক করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে খুব শর্টকাটে মুখস্থ থাকবে। ঠিক আছে, এবার দেখো আমি জিনিসটাকে পুরো একবারে একটা ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। পুরো এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলো বা প্ল্যান্ট কিংডম বলো, এই জিনিসটাকে যদি ভালো করে কেউ বুঝে নেয় জিনিসটাকে, তাহলে এটা বোরিং একদম লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা বোরিং চ্যাপ্টার না হয়। বলে যে বোটানি একটা বোরিং চ্যাপ্টার, কি স্যার গাছ পড়াচ্ছেন, ব্যাকটেরিয়া পড়াচ্ছেন, ভাইরাস পড়াচ্ছেন, ভালো লাগে না, আমাকে একটু অন্য ফিজিওলজি অনেক ভালো। কিন্তু সত্যি কথা বোটানি পার্টটা খুবই ইন্টারেস্টিং, যদি একটু বুঝে পড়ো, নিজেকে যদি কোরিলেট করতে পারো সেই সব জিনিসের সঙ্গে, তাহলে সত্যি খুবই ভালো বোটানি পার্টটা, সত্যি ভালো। জিনিসগুলোকে কিন্তু আরও মানে ভাবো মানুষের থেকে আগে কিন্তু ওরাই তৈরি হয়েছে, বাট ওরা আমাদের থেকে অনেক ভালো জানে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যদি তোমার শেখার মনোভাব থাকে। তাহলে স্লাইম মোল্ডটা আমি শর্টকাটে লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, দেখো ফার্স্টে স্লাইম মোল্ড, এভাবে লিখবা স্লাইম মোল্ড। ঠিক আছে, স্লাইম মোল্ডকে যদি খাবার দিয়ে দাও, ধরো একটা পাতা দিয়ে দিলে, ও কি করবে? ফেভারেবল কন্ডিশনে কি তৈরি করবে? প্লাজমোডিয়াম। আচ্ছা, এবার আনফেভারেবল কন্ডিশনে কি করবে? ফ্রুটিং বডি। আচ্ছা, ফ্রুটিং বডি থেকে কি তৈরি হবে? স্পোর। আর স্পোর থেকে আবার কি তৈরি হবে? স্লাইম মোল্ড। এর বাইরে কোশ্চেন আসবে না, যদি স্লাইম মোল্ড থেকে কোশ্চেন দেয় এর বাইরে কোশ্চেন আসবে না। কোথা থেকে দেবে? এত নেই কিছু, কোথা থেকে নেই। এবার এনসিইআরটি থেকে লাইনটা দিতে পারে। ঠিক আছে, এটা লিখতে পারো যে স্লাইম মোল্ড ফেভারেবল কন্ডিশন হলে প্লাজমোডিয়াম, আনফেভারেবল কন্ডিশন হলে ফ্রুটিং বডি, সেখানে স্পোর তৈরি হবে আর স্লাইম মোল্ড। ঠিক আছে, স্পোরটা হবে এয়ার কারেন্টে, তাহলে ডিসপার্স হবে। ফ্রুটিং বডি ডেভেলপ হবে কখন? না অ্যাডভার্স কন্ডিশনে। ব্যাস এতটুকু। নেক্সট রয়েছে প্রোটোজোয়া। ঠিক আছে, প্রোটোজোয়া জিনিসটা একটু বোঝার আছে, প্লাস মুখস্থর পার্ট আছে। ঠিক আছে, আমি কি করব, প্রোটোজোয়া পুরোটা লিখে দিচ্ছি, দেন আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো পুরোটা আগে লিখে নিই আমি। এবার দেখো আমি জিনিসগুলোকে লিখে নিয়েছি, টাইমটা তোমাদের কম হওয়ার জন্য, যাতে ভিডিওটা লং না হয়ে যায় বেশি, আবার তখন তোমাদেরও বোরিং লাগবে যদি বড় হয়ে যায় ভিডিওটা। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স আর স্পোরোজোয়ান্স, এই প্রত্যেকটার কিন্তু তোমাদের জানতে হবে যে থাকে কোথায় আর এদের উদাহরণ। কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি উদাহরণটা লিখে দিচ্ছি আর জিনিসগুলো কিন্তু বলে দিচ্ছি। অ্যামিবয়েড, ফ্ল্যাজিলেটেড, সিলিয়েটেড, স্পোরোজোয়ান্স, এই চারটে জিনিস কিন্তু প্রোটোজোয়ান থেকে মুখস্থ করতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ এই সেম জিনিস, এই স্পোরোজোয়ান্সটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা ক্লাস 12-এ রয়েছে। এটা ইম্পর্টেন্ট, লিঙ্ক করছে জিনিসগুলো। অ্যামিবয়েডটা ইম্পর্টেন্ট কারণ অ্যামিবাকে লিঙ্ক করছে। অ্যামিবয়েড মুভমেন্টটা কি হয়? স্পোরোজোয়ান্স 4 ধরনের, একটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, একটা সিলিয়েটেড প্রোটোজোয়ান্স, একটা ফ্ল্যাজিলেটেড আর একটা হচ্ছে স্পোরোজোয়ান্স। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স কারা? এক্সাম্পল তো বলতে পারো যে অ্যামিবা হচ্ছে এর এক্সাম্পল। আর এর জিনিসগুলো কি? অ্যামিবা জানো তোমাদের স্ট্রাকচার, যে অ্যামিবার মধ্যে সিউডোপোডিয়া প্রেজেন্ট থাকে, তাই তো? এগুলোকে বলা হয় সিউডোপোডিয়া। এই সিউডোপোডিয়ার সাহায্যেও মুভমেন্ট করে।
সিউডোপোডিয়ার সাহায্যে ও মুভমেন্ট করে। তো অ্যামিবা হচ্ছে একটা অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের উদাহরণ যদি বলতে হয় তাহলে ফেকে তুমি বলতে পারো অ্যামিবা, ঠিক আছে। ফ্ল্যাজেলা, যদি ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে তাহলে ফ্ল্যাজেলা, যদি সিলিয়া প্রেজেন্ট থাকে তাহলে সিলিয়া, আর স্পোরোজোয়া ক্ষেত্রে পরে বলতে পারো যে ম্যালেরিয়া, যে আমাদের হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স বলতে পারো, ঠিক আছে, ম্যালেরিয়া এগুলো বলতে পারো স্পোরোজোয়ান্সের। এটা কেবলমাত্র আমি এনসিআরটি পড়াবো, এনসিআরটি বেসড যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু মুখস্থ করলে আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। দেখো প্রোটোজোয়ান্স বলছে যা ওয়াল, আচ্ছা আর একটা বলে দিই যে এই প্রোটোজোয়ান্স আমরা লিখেছিলাম যখন হলোজোইকটা এই প্রোটোজোয়ান্সের অন্তর্গত, মানে এদের যে নিউট্রিশন সেটা হচ্ছে হলোজোইক নিউট্রিশন শো করে। তো অল প্রোটোজোয়ান্স আর হেটারোট্রপস অ্যান্ড আর লিভ অ্যাজ প্রিডেটর অর প্যারাসাইট। প্রিডেটর বা প্যারাসাইট হিসাবে কাজ করে। প্রিডেটর মানে শিকারী, অন্য কাউকে খাবে, ঠিক আছে। আমরা বলতে পারো প্রিডেটর বলতে পারবো, আমরা অনেককে খাই, একটা গাছকে হত্যা করে খাই, তো আমরা এক ধরনের শিকারীও বলতে পারো, ঠিক আছে। Now, all protozoans are heterotroph and live as predator or parasite. They are believed to be primitive relatives of animals. There are four major groups of protozoans. First, amoeboid protozoans. These organisms live in fresh water. থাকে কোথায়? Fresh water, sea water, moist soil. তিন জায়গায় থাকতে পারে, মিষ্টি জলে, সমুদ্রের জলে এবং ভেজা মাটিতে। দে মুভ অ্যান্ড ক্যাপচার, তারা চলাফেরা করে এবং ক্যাপচার করে, ধরে নিয়ে কি করে? শিকার করে। দে প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া, এই সিউডোপোডিয়ার ফ্লাই দ্বারা কিন্তু শিকার করে খাবারটা খায়, কারণ তারা হেটারোট্রপস। এই সিউডোপোডিয়া আরেকটা নাম বলতে পারো ফলস ফিট, কারণ এদের স্ট্রাকচার তো সেরকম ফিট নেই, আমাদের পা রয়েছে, দেখি পা হাত পা রয়েছে নেই। এই যে সিউডোপোডিয়া রয়েছে, পোডিয়া কথার অর্থ ফিট বলতে পারো, পোডিয়া কথার অর্থ হচ্ছে ফিট। তো এদের সিউডোপোডিয়া বলছি কারণ এরা কি করে, যখন খাবার থাকে এদের সামনের দিকে, তখন এই যে ফলস ফিটগুলোকে অগ্রসর করে সে খাবারের দিকে, তারপর সে খাবারটা কিন্তু তারা খায়। তো দে পুটিং দ্য সিউডোপোডিয়া ইন দ্য অ্যামিবা মেরাইন ফ্রম হ্যাভ সিলিকা সেল on their surface. Some of them such as Entamoeba historica are parasite. আচ্ছা আমাশয় রোগের যেটা বলতে পারো আদ্য প্রাণী Entamoeba historica, সেটা কিন্তু এক্সাম্পল। নেক্সট ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স, কি বললাম এখনই যে ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স কাদেরকে বলবো না, যাদের ফ্ল্যাজেলা প্রেজেন্ট রয়েছে। ফ্ল্যাজেলা কি করে? ফ্ল্যাজেলা মুভমেন্টে সাহায্য করে। ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স তুমি আরেক জায়গায় পড়েছো নিশ্চয়, ক্লাস 12-এর হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে পড়েছিল। ওখানে ছিল যে টি ভাস্কুলাসিস বলে একটা রোগ ছিল, হয়তো তোমাদের নেই, সিলেবাসে নেই, বাট এরকম আছে, ভ্যাজাইনাতে এটা রোগটা হয়ে থাকে, সেখানে আদ্য প্রাণীঘটিত রোগ। তো ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স দ্য মেম্বার অফ দিস গ্রুপ আর আইদার ফ্রি লিভিং অর প্যারাসাইটিক, হয় এরা ফ্রি লিভ করে অথবা প্যারাসিটিক। দে হ্যাভ ফ্ল্যাজেলা, ফ্ল্যাজিলেটেড মানেই ভাই বলে দিচ্ছে কি ফ্ল্যাজেলা, লিখাই তো আছে ফ্ল্যাজিলেটেড, তাহলে ফ্ল্যাজেলা। এরপর দ্য প্যারাসিটিক ফর্ম কজ ডিজিজ সাচ অ্যাজ স্লিপিং সিকনেস, সারাদিন ঘুমাচ্ছ মনে হচ্ছে ঘুমটা আমার যেন শরীর থেকে যাচ্ছে না, সেই রোগ নাম হচ্ছে স্লিপিং সিকনেস, যেটা করে ট্রাইপ্যানোজোমা। এনসিআরটিতে খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, যে একটা এক্সাম্পল দিয়েছে, তোমাকে এক্সট্রা কোনো এক্সাম্পল পড়ার দরকার নেই, যে গুগলে সার্চ করে তুমি 10টা এক্সাম্পল লিখে নিলা, একদম নেই। বা টাইপস অফ যে বইগুলো রয়েছে, আমাদের যে অন্যান্য বইগুলো রয়েছে প্র্যাকটিস সেট, সেখানেও যদি তোমরা প্র্যাকটিস করো তো সেখানেও যে এক্সাম্পলটা দেবে সেটা হচ্ছে ট্রাইপ্যানোজোমা। আর প্রিভিয়াস ইয়ারও এই ট্রাইপ্যানোজোমা থেকেই কোশ্চেন এসছে, বাইরে কোনো কোশ্চেন আসবে না। যদি কোশ্চেন আসে এখান থেকে ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ান্স, তাহলে বলবে এই এক্সাম্পল, এর বৈশিষ্ট্য। এখন তো স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন মেপে দিচ্ছে, তো এভাবে আসতে পারে যে ফ্ল্যাজেলা প্রেজেন্ট, প্যারাসাইটিক অর ফ্রি লিভিং, তাহলে নিচের মধ্যে কোনটা সঠিক বলতে পারে, বা এটা কার বৈশিষ্ট্য হতে পারে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট সিলিয়েটেড, যদি এর ফ্ল্যাজিলেটেড তাহলে ফ্ল্যাজেলা, সিলিয়েটেড মানে সিলিয়া। তো সিলিয়া কি করতে সাহায্য করে? সিলিয়া দুই জিনিস করে, হয় মিডিয়াকে মুভ করে বা নিজে মুভ হয়, মিডিয়াকে মুভ করতে পারে বা নিজে মুভ করতে পারে। কি দিজ আর অ্যাকোয়াটিক অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম বিকজ দিজ অফ প্রেজেন্স অফ থাউজেন্ড অফ সিলিয়া। আমাদের মধ্যেও সিলিয়া কোথায় রয়েছে না, মেয়েদের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবে রয়েছে, কারণ ওবামকে নিয়ে যেতে হয় বা জাইগোটকে নিয়ে যেতে সাহায্য করে সিলিয়া। আর এছাড়া সমস্ত অর্থাৎ মেল এবং ফিমেল দুটোরই কোথায় রয়েছে না, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে রয়েছে, রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে কিন্তু সিলিয়া লক্ষ্য করা যায়।
দে হ্যাভ ক্যাভিটি কল গুলেট। গুলেট হচ্ছে খাবার অংশ। আমি যদি প্যারামিশিয়ামের ছবি আঁকি এখানে, প্যারামিশিয়ামে যদি ছবি আঁকি আমি, তো প্যারামিশিয়ামটা এরকম মোটামুটি জুতোর মতো বলতে পারো, জুতোর মতো, ঠিক আছে। এখানে এর মধ্যে সিলিয়া রয়েছে, এগুলো সব সিলিয়া, থাউজেন্ড অফ সিলিয়া, হান্ড্রেড অফ সিলিয়া না, থাউজেন্ড অফ সিলিয়া, হাজার হাজার সিলিয়া থাকতে পারে, ঠিক আছে। আর এই অংশটার নাম হচ্ছে গুলেট। গুলেট, গুলেট, গুলেট মানে হচ্ছে বলতো মাউথ পার্ট, যেখান থেকে ওরা খাবারটা গ্রহণ করে, মাউথ পার্ট, ঠিক আছে। The coordinating movement of rows of cilia causes the water laden with the food to the steward of the gullet। কি করে না, যদি কোনো খাবার এখানে থাকে, খাবার ধরে এখানে পড়ে, তখন কি করবে, এটা এইভাবে ছিল, তো এটাকে মুভ করে কোথায় নিয়ে গেল, এটাতে, এটা কি মুভ করে কোথায় নিয়ে যাবে, এটাতে, তারপরে এটাতে, এটা তারপরে কোথায় নিয়ে যাবে, একদম সোজা গুলেটের মধ্যে। তাহলে ওরা কি করে, সিলিয়াকে মুভ করার সাহায্যে খাবারটা কিন্তু গ্রহণ করতে পারে। যেমন এক্সাম্পল বলেছে প্যারামিশিয়াম, প্যারামিশিয়াম, এটা প্যারামিশিয়ামের এক্সাম্পল। প্যারামিশিয়ামের আরও দুটো এক্সট্রা আমি বলতে পারি, যে তোমরা নিউক্লিয়াস চ্যাপ্টারে পড়বে যে প্যারামিশিয়ামের দুটো নিউক্লিয়াস থাকে, একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস। জানো কিনা তোমরা, একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটা কি করে, তার ভেজিটেটিভ হিসাবে যত কাজ করার সবগুলো কাজ করে, আর যেগুলো ছোট সেটা রিপ্রোডাক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ কাজ করে। ভেজিটেটিভ হচ্ছে ম্যাক্রো, একে বলা হয় ম্যাক্রো নিউক্লিয়াস, এটা মাইক্রো নিউক্লিয়াস। এটা করতে হবে, হ্যাঁ করতে হবে, কারণ এটা এই চ্যাপ্টারে নেই, বাট তোমাদের দ্য সেল দ্য ইউনিট অফ দ্য লাইফ চ্যাপ্টারে কিন্তু দিয়েছে, খুব স্পষ্টভাবে দিয়েছে যে ম্যাক্রো এবং মাইক্রো, যে নিউক্লিয়াই প্রেজেন্ট থাকে কোথায়, একটা যেন তুমি নারিকেলের জলে থাকে, আর একটা থাকে কোথায়, প্যারামিশিয়ামে একের বেশি থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, থাকে না কোথায়, সিগনালে থাকে না, আর বৃষ্টির মধ্যে থাকে না, এই জিনিসটা কিন্তু মনে রাখবা। নেক্সট দেখো স্পোরোজোয়ান্স। দিস ইনক্লুড দ্য ডাইভার্স organism that have an infection spore like stage in their life cycle। স্পোরোজয়েড পড়েছো ক্লাস 12 ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী, তাই তো, স্পোরোজয়েড। The most notorious is Plasmodium malaria parasite which causes malaria, the disease which the staggering effect of the human population। হিউম্যান পপুলেশনের উপরে এফেক্ট কিন্তু ভালো ধরনের আছে। ম্যালেরিয়া রোগে প্রত্যেক বছর কিন্তু লাখ লাখ মানুষ মারা যায় এই ম্যালেরিয়ার প্রকোপে। তো এটা তোমরা বলতে পারো যে মানুষের জন্য ক্ষতিকর স্পোরোজয়েড, এটা একটা স্টেজ চলে, যেমন স্পোরোজয়েড কার ক্ষেত্রে, ম্যালেরিয়ার ক্ষেত্রে। এর ডিটেলস কিন্তু আমরা পড়বো হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে, কিন্তু এর ডিটেলস পড়বো, ঠিক আছে। এর থেকে আর বিশেষ কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে, এর থেকে আর বিশেষ কোনো কিছু দরকার নেই। এরপর যেটা আমাদের রয়েছে এখানে বেস্ট, সেটা হচ্ছে কিংডম ফাঞ্জাইয়ের মধ্যে সেম আবার 4টে প্রশ্ন করবে নিজেকে, 4টে প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে থাকে কোথায়, একটা কোয়েশ্চেন। 2 নম্বর, এর মোড অফ নিউট্রিশন কি, মোড অফ রিপ্রোডাকশন কি, এর এক্সাম্পল কি, এর ক্লাসিফিকেশন কি। এই 5টা জিনিস যদি জেনে থাকো, প্রত্যেক কিংডম, সেটা মনেরা হোক, প্রোটিস্টা হোক, ফাঞ্জাই হোক, অ্যানিমেলিয়া হোক, প্ল্যান্টি হোক, সবগুলোর এই 5টা জিনিস মনে রাখবা। ফার্স্ট কোশ্চেন নিজেকে করবে যে থাকে কোথায়, স্যারে থাকে কোথায়, ফাঞ্জাই থাকে কোথায়, প্রোটিস্টা থাকে কোথায়, মনেরা থাকে কোথায়, যেখানে থাকবে তার নাম কিন্তু মনে রাখবা। তারপর জিজ্ঞেস করবা নিজেকে যে এদের সেল স্ট্রাকচার কেমন, যে এরা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, এরা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার। এরপর নেক্সট যে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো নিজেকে, সেটা হচ্ছে মোড অফ নিউট্রিশন, এরা পুষ্টি গ্রহণ করে কি করে, এরা খাবার খায় কিভাবে, এরা নিজের খাবার নিজে তৈরি করে না অন্য কারোর উপর ডিপেন্ড করে, এদের রিপ্রোডাকশন কেমন, এবং এদের ক্লাসিফিকেশন কি। তাহলে নেক্সট আমরা শুরু করব কি, ফাঞ্জাই, দ্য ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু তোমাদের ফাঞ্জাই, বা তোমরা আগের যেটা ক্লাস 11 তে পড়েছো, ক্লাস 9এও হয়তো অনেকের ছিল ফাঞ্জাই বা ছত্রাক সম্পর্কে তোমরা একটু পড়ে এসছো। তোমরা জানো যে ছত্রাক আমাদের কিছু ভালো ছত্রাক রয়েছে, কিছু খারাপ ছত্রাক রয়েছে। ভালো ছত্রাক বলতে পারো যেমন আমাদের পাউরুটি তৈরিতে সাহায্য করে ইস্ট, তো ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক যেটা আমাদের ভালো বলতে পারো। আবার বলতে পারো আরেকটা বলতে পারো যেমন পেনিসিলিয়াম, একটা অ্যান্টিবায়োটিক্সে সাহায্য করে, অ্যান্টিবায়োটিক তৈরিতে পেনিসিলিয়াম ইউজ হয়, তো পেনিসিলিয়াম এক ধরনের কিন্তু ফাঞ্জাই। তো এটা একটা ভালো দিক। খারাপ হতে পারে স্যার কি, খারাপ তো ধরো অনেক হতে পারে, যেমন ক্ল্যাভিসেলস বলতে পারো। আচ্ছা, আরেকটা খাবার পাওয়া যায় এডিবল, টাফলস অ্যান্ড মোরালস। আর একটা আছে তোমার অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা, নিশ্চয়ই দেখেছো। তো ব্যাঙের ছাতা স্ট্রাকচারটা কিন্তু আমরা জানবো খুব ভালোভাবে, ব্যাঙের ছাতা জানবো যে ব্যাঙের ছাতা সত্যি কি ব্যাঙ থাকে, ব্যাঙের ছাতায় কি ব্যাঙ থাকে কোনোদিন, না শুধুটা বইয়েই দেওয়া হয়েছে ব্যাঙের ছাতা, কেন ব্যাঙের ছাতা বলা হয় সেটাও কিন্তু তোমাদের আজকে ভিডিওটাতে আমরা ডিসকাস করবো, ঠিক আছে।
তো ফার্স্ট শুরু করব কি আমি ফাঞ্জাই। ফাঞ্জাইয়ের বেসিক জিনিসগুলো একটু বলে দিই শুরু করার আগে। ফাঞ্জাই বা ছত্রাক, ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলবো সেটা হচ্ছে ফাঞ্জাই থাকে কোথায়, এটা নিজেকে প্রশ্ন করো। থাকে কোথায়? হ্যাবিটেট, হ্যাবিটেট থাকে কোথায় স্যার? ফাঞ্জাই থাকে কোথায় স্যার? ফাঞ্জাই থাকে কোথায়? একটা কথা বলো যে ফাঞ্জাই থাকে না কোথায়। 3 দিন যদি কারেন্ট চলে যায় বাড়িতে তাহলে রেফ্রিজারেটরের অবস্থা কেমন হয়ে যায়? কালো কালো হয়ে যায়, কারণ রেফ্রিজারেটরের মধ্যে ছত্রাক থাকে স্যার। আচ্ছা, মাথার মধ্যে তো দাঁত, হাজা, চুলকানি সবই ছত্রাক ঘটিত রোগ বলতে পারো। আচ্ছা, ছত্রাক হয়ে গেল। আর স্যার আচ্ছা, 2 দিন যদি সবজি আমি গরম না করি, কোনো সবজি যদি গরম না করি তো 2 দিন 1 দিন পর কী হয়ে যায়? সবজিগুলো খারাপ হয়ে যায়। মা যেটা সবজি রান্না করে রেখেছিল আমি টিফিনটা খুলতে ভুলে গেছিলাম, 3 দিন পর খুলে দেখছি পুরোটা ছত্রাক হয়ে গেছে। তাহলে ছত্রাক খাবারের মধ্যে ছিল কি? তাহলে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে এই ছত্রাকের অবস্থান নেই, সব জায়গায়, পৃথিবীর সব জায়গায়। তো এই জন্য যখন মনেরা পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয় মনে থাকবে একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, সেটা কসমোপলিটিয়ান। কসমোপলিটিয়ান কথার অর্থ হচ্ছে সব জায়গায় থাকে, সব জায়গায়, এমন কোনো জায়গা বাদই নেই যেখানে ফাঞ্জাই থাকতে পারে না, থাকতে পারে না। এর সব থেকে ভালো জায়গা হচ্ছে কেমন না, এর সব থেকে ভালো জায়গা হচ্ছে যদি একটু গরম পাই আর একটু জল পাই, স্যাঁতসেঁতে পাই, তাহলে ও ভালো গ্রো করতে পারে, ভালো গ্রো করতে পারে। নিশ্চয় জানো তোমাদের এই আমাদের বগলের সাইডে বলতে পারো বা পেলভিক এরিয়াতে বলতে পারো কি হয়ে যায় না, আমাদের চুলকানি হয়ে যায় বা দাঁত হতে পারে বা যে কোনো রোগ হতে পারে, কারণ এই জায়গাটা কেমন সবসময় আমাদের ভিজে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ কেমন হয় গরম পার্ট, এই জন্য এখানে খুব সহজে কিন্তু গ্রো করতে পারে। এই জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে। তো ফার্স্ট আমরা জানবো যে ফাঞ্জাই বা ছত্রাক থাকে কোথায় না, ছত্রাক সব জায়গায় থাকে। ছত্রাক সব জায়গায় থাকে এভরিওয়্যার, সব জায়গায়। এর জন্য আমি একটা ওয়ার্ড আমি ইউজ করতে পারি এখানে কি, কসমোপলিটিয়ান। কসমোপলিটিয়ান থাকে না কোথায়? সব জায়গায় থাকে। ফ্রিজের মধ্যেও থাকে, ফ্রিজের বাইরেও থাকে। রেফ্রিজারেটর খাবার রাখি কেন? কারণ এর যদি আমি গ্রো বলি, গ্রো মানে সব থেকে ভালো জায়গায় জন্মাতে পারে কখন না, যদি হিউমিড হয়, অর্থাৎ আর্দ্র বায়ু হয়, বাতাসের মধ্যে জল থাকে বা জলজ কিছু ময়েস্ট পার্ট থাকে, হিউমিড না লিখে ময়েস্ট লিখতে পারো, ময়েস্ট, এবং ওয়ার্ম যদি গরম হয়, টেম্পারেচার পেয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু গ্রো হওয়া মোস্ট ইজি। এই জন্য কী করে আমাদের মায়েরা কী করে না, যদি দুপুরবেলা রান্না হয় তাহলে আবার একবার সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় কিন্তু খাবারটাকে গরম করে নেয়, কারণ যদি গরম করে নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফাঞ্জাইগুলো নষ্ট হয়ে যায়, ছত্রাক নষ্ট হয়ে যায়, খাবারটা কিন্তু ভালো রাখতে পারে। এছাড়া আর একটা কাজ করি আমরা কি করি না, আমাদের ফ্রিজ রয়েছে, রেফ্রিজারেটর, সেখানে খাবারটাকে আমরা পুট করে রেখে দিই, তাই তো, রেখে দিই যাতে অনেক দিন খাবার বাঁচতে পারে। কারণ হচ্ছে যে রেফ্রিজারেটরের মধ্যে টেম্পারেচার অনেকটা লো থাকে, তাই তো, অনেক ঠান্ডা হয়, আর সেই লো টেম্পারেচারের জন্য তারা কিন্তু নিজেকে গ্রো করতে পারে না ফাঞ্জাই, তাই ফাঞ্জাই গ্রো করতে পারে না। কিন্তু যদি রেফ্রিজারেটরে 2 দিন কারেন্ট না থাকে, যদি ইলেকট্রিসিটি চলে যায় 2 দিন 3 দিন, তাহলে দেখতে পাবে যে একদম কালো কালো একটা কেমন আস্তরণ কিন্তু পুরো রেফ্রিজারেটরের মধ্যে পড়ছে, তাহলে সেটা এক ধরনের কি হতে পারে? ছত্রাক, সেটা ছত্রাক। তাহলে জন্মায় কোথায়? স্যাঁতসেঁতে জায়গায় এবং গরম জায়গায়, থাকে না কোথায়? যদি খুবই টেম্পারেচার হয় বা কম টেম্পারেচার হয়, তাহলে সেখানে কিন্তু তারা গ্রো করতে পারে না। বোঝা গেল? এর এক্সাম্পল লাক্স অফ মানে এক্সাম্পল আছে, তার মধ্যে একটা ছোট্ট এক্সাম্পল মনে রাখো, ইস্ট। আমরা মোট এক্সাম্পল এখানে পড়বো 18খানা, 18খানা এক্সাম্পল পড়বো, আর 18খানার মধ্যেই পরীক্ষায় কিন্তু পড়বে, ঠিক আছে, 18খানার মধ্যেই পড়বে। এরপর আমরা দেখব যে দুটো টার্ম পড়বো আমরা, একটা হচ্ছে মাইসিলিয়াম জিনিসটা কি সম্পর্কে জানবো, আর একটা জিনিস জানবো সেটা হচ্ছে আচ্ছা মাইসিলিয়াম সেল ওয়াল সম্পর্কে জানবো, এর সেল ওয়াল সম্পর্কে জানবো, মাইসিলিয়াম, সেল ওয়াল আর হাইফি, এই 4টে জিনিস আজকে আমরা ডিসকাস করবো, মাত্র 3টে জিনিস, মাইসিলিয়াম, সেল ওয়াল এবং হাইফি। এরপর আমরা নেক্সট দিন আমরা কিন্তু ডিসকাস করব। আচ্ছা, ফার্স্ট আমরা জানবো সেল ওয়াল। আচ্ছা, সেল ওয়াল পড়ার আগে আমরা জানবো যে ফাঞ্জাই ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, বলো দেখি। ফাঞ্জাই ছত্রাক একটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? না স্যার
ফাঞ্জাই হচ্ছে এক ধরনের ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। আচ্ছা, যদি ইউক্যারিওটিক হয় তাহলে তো আর বলতে হবে না যে এদের মধ্যে নিউক্লিয়াস থাকবে, এদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকবে কি থাকবে না? একদম, এদের মধ্যে কি থাকবে? ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস কিন্তু থাকছে, তাই তো? ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকছে, অর্থাৎ এটা পুরোপুরি একদম উন্নত ধরনের নিউক্লিয়াস কিন্তু ইউক্যারিওটের মধ্যে প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, এদের কি সেল ওয়াল থাকবে? হ্যাঁ, সেল ওয়াল তো থাকছে, কোষ প্রাচীর থাকবে। এদের কোষ প্রাচীর যেটা দিয়ে তৈরি হয় সেটা মেনলি কম্পোজিশন যদি বলতে পারো তাহলে সেটা বলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা। তো কার্বোহাইড্রেটের অনেক মডিফিকেশন রয়েছে, তোমরা পড়েছো ব্যাকটেরিয়াতে পেপটাইড ও গ্লাইকান পড়েছো। এদের মধ্যে একটা মডিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে কাইটিন। কাইটিন হচ্ছে এক ধরনের সেল ওয়াল যেটা প্রেজেন্ট রয়েছে কার মধ্যে? ফাঞ্জাইয়ের মধ্যে। ঠিক আছে, ফাঞ্জাইয়ের মধ্যে প্রেজেন্ট রয়েছে। এরপর আসবো আমি হাইফি। হাইফি হচ্ছে সুতোর মতো স্ট্রাকচার। কার মতো স্ট্রাকচার? সুতোর মতো স্ট্রাকচার। ফিলামেন্টাস স্ট্রাকচার, সুতোর মতো এরকম স্ট্রাকচার, সুতোর মতো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমি কি বলতে পারবো? হাইফি। ফিলামেন্টাস স্ট্রাকচার বলতে পারো। ফিলামেন্টাস স্ট্রাকচার বলতে পারো কি? এই হাইফি। ঠিক আছে, এবার হাইফি এবং মাইসিলিয়াম একে অপরের সঙ্গে যুক্ত। কেমন ভাবে? হাইফি একটা, দুটো, তিনটে, চারটে হাইফি। এই চারটে হাইফি যখন মানে অনেক যখন হাইফি একসঙ্গে এগ্রিগেট করে তখন একটা নেটওয়ার্ক তৈরি করে, তখন একটা জাল তৈরি করে। সেই জালটার নাম হচ্ছে মাইসিলিয়াম। দেখো, আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি বলে দিই। এখানে যে ইউক্যারিওটিক কথা বললাম, সেই ইউক্যারিওটিকের মধ্যে এরা ফাঞ্জাই ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক না? ফার্স্ট বললেন স্যার, আপনি বললেন ইউক্যারিওটিক। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম প্রোটিস্টা ইউনিসেলুলার মাল্টিসেলুলার। এটা কিন্তু হয়ে যাবে মাল্টিসেলুলার, অর্থাৎ এদের কিন্তু দেহ বহুকোষী। মাল্টিসেলুলার। এক্সেপশন রয়েছে ইস্ট পড়বো আমরা ডিটেলসে তখন আলাদা করে। এটা মনে রাখো মাল্টিসেলুলার। আচ্ছা, মাল্টিসেলুলার যদি হয় তাহলে আমি একটা হাইফিকে এঁকে দেখাচ্ছি। আমি এটা হাইফি, এই হাইফিটাকে একটু আমি জুম করে দেখাচ্ছি যে ধরো এরকম হচ্ছে, এটা ফিলামেন্টাস স্ট্রাকচার রাখলাম, আমি ফিলামেন্টাস স্ট্রাকচার রাখলাম। এই নাও, এই যে অনেকগুলো চেম্বার করলাম, অনেকগুলো ভাগ করলাম, এটা একটা সেল, এটা একটা সেল। তাই এগুলো বহুকোষী নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে। আর এদের সেলটার নাম কি হবে? এই সেলটার নাম হবে কাইটিন। নাম কি হবে? কাইটিন। এর বাইরের প্লাজমা মেমব্রেন এবং ভেতরে কি থাকছে? সেল। আচ্ছা, এটা হচ্ছে সেল মেমব্রেন আর বাইরেটা হচ্ছে কাইটিন বা সেল ওয়ালও বলতে পারো। সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এবার এটা হচ্ছে একটা হাইফি, অর্থাৎ একটা ছত্রাকে যদি আমি স্পষ্ট ভালোভাবে দেখি অনুবীক্ষণ যন্ত্রে, তাহলে ওদের দেহের গঠন দেখতে পাবো কিরকম ভাবে? এরকম। কিন্তু সব ধরনের ফাঞ্জাই কিন্তু বা সব ধরনের ছত্রাক কিন্তু আমরা এইভাবে ভাগ দেখতে পাই না। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো যে কোন ধরনের ফাইফাই দেখতে পাওয়া যায়। মাইসেলিয়াম জিনিসটা কি? যখন অনেকগুলো হাইফি এগ্রিগেট করে এবং একটা নেটওয়ার্ক তৈরি করে। কি তৈরি করে? একটা নেটওয়ার্ক তৈরি করে, তখন এই নেটওয়ার্কের নাম দেব কি আমি? মাইসিলিয়াম। কি দেব আমি নাম? মাইসিলিয়াম। তাহলে নেটওয়ার্ক অফ হাইফি কি লিখতে পারো এখানে? যে নেটওয়ার্ক অফ হাইফির নামই হচ্ছে মাইসিলিয়াম। নেক্সট ক্লাসে আমরা পড়বো টাইপ অফ হাইফি। এই যে বললাম যে এরকম শুধু ঘরে থাকবে না, আরও এর অনেক স্ট্রাকচার রয়েছে, সেটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই নেক্সট ক্লাসে আমরা কি করব? এই চ্যাপ্টার মানে এই যে আমরা পড়ালাম ফাঞ্জাই, সেখান থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, বিগত বছর যেসব কোশ্চেন এসেছে সেগুলো ডিসকাস করে নেব। তারপর যেগুলো এর ক্লাসিফিকেশন রয়েছে আর মোড অফ রিপ্রোডাকশন রয়েছে, মোড অফ রিপ্রোডাকশন আর ক্লাসিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি বলতে পারো এর এক্সাম্পলগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মোট 18খানা কিন্তু এক্সাম্পল তোমাদের এনসিইআরটিতে প্রোভাইড করেছে। সে 18খানা এক্সাম্পলটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো মনে রাখার আমি ওই রিদমটা বলে দেবো যে কীভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, তো ওটা ডিসকাস করি আমরা নেক্সট ক্লাসে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, তো আজকের জন্য এখানে।